ভারত থেকে নির্বাচন ঠেকানোর হুমকি পলাতক ওবায়দুল কাদেরের। জানাবো বিএনপি নেতাদের দফায় দফায় চীন সফর, কিসের বার্তা। আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো সরকারি অফিসে পার্ট টাইম চাকরি দিতে চায় শিক্ষার্থীদের, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত থেকে নির্বাচন ঠেকানোর হুমকি পলাতক ওবায়দুল কাদেরের। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এই হুমকি দিতে দেখা যায়। 5 আগস্টের 10 মাস পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন জুলাই গণহত্যার অন্যতম শীর্ষ এই অভিযুক্ত। এর আগে দুটি ফোন আলাপে নিজের বাথরুমে লুকিয়ে থাকার উদ্ভট গল্প কাহিনী শোনালেও তিনি নিজের চেহারা দেখাননি। কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। তারা নিজেরাও নির্বাচন দেবে কিনা আমরা যথেষ্ট সন্দিহান। সংস্কারের আড়ালে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর জোট জাতিকে বিভ্রান্ত করছে দাবি করে আওয়ামী লীগের পলাতকের শীর্ষ নেতা বলেন, নির্বাচনের নামে আজকে তাদের যে অশুভ অ্যালায়েন্স, এই অ্যালায়েন্সে সংস্কারের নামে গোটা জাতিকে বিভ্রান্ত করছে। আজকে বিচারের নামে ক্যাঙ্গারু কোর্ট বসে প্রহসন করছে। এই ধারা আমরা ঘুরিয়ে দেব, এর বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব। বাংলাদেশে আজ অর্ধেকেরও বেশি ভোটার যে দলের সমর্থক, দিনে দিনে শেখ হাসিনার পক্ষে জনসমত বাড়ছে। যে দলকে বাদ দিয়ে এদেশে ইনক্লুসিভ বা অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে না, আমরাও হতে দিব না, হুমকি দেন কাদের। বিএনপি নেতাদের দফায় দফায় চীন সফর, কিসের বার্তা। গত বছরের আগস্টে ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মুখে ফেসিবাদী আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে এই পর্যন্ত কয়েক দফায় চীন সফর করেছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির বেশ কয়েকটি প্রতিনিধি দল। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 10 সদস্যের একটি প্রতিনিধি দলের চীন সফর করেছে। শুক্রবার রাতে চীন সফর শেষে দেশে ফিরে বিএনপির মহাসচিব বলেছেন, চীন সফরের মধ্য দিয়ে দেশটির কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। বিএনপি প্রতিনিধি দল এই সফরটিকে রাজনৈতিক অঙ্গনে যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখছে। বিএনপির এই প্রতিনিধি দলে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, সফরটি খুবই ভালো হয়েছে। সামনে নির্বাচনে আমরা যদি সরকার গঠন করি, তাদের যেন প্রবলেম না হয়, ধারাবাহিকতা যেন থাকে, এগুলো নিয়ে আলাপ হয়েছে। তারাও ইতিবাচক বলেছেন, আমরাও ইতিবাচকভাবে দেখছি। বিএনপি প্রতিনিধি দলের এই সফরটিকে কূটনৈতিকভাবেও বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের এই সফর ভবিষ্যৎ কূটনৈতিক সম্পর্কের জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। চীন বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, প্রথমত চীনকে নিয়ে বাংলাদেশের দলগুলো কি ভাবছে সেটা বোঝার চেষ্টা করা, দ্বিতীয়ত তাদের স্বার্থগুলো আছে, সেগুলোর ধারাবাহিকতা কিভাবে থাকবে সেটা নিয়ে আলোচনা করা। আওয়ামী লীগ সরকার পতনের পর এ নিয়ে 3 দফায় চীন সফরে গিয়েছেন বিএনপির নেতারা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে বিএনপি ও মিত্র রাজনৈতিক দলের একটি প্রতিনিধি দল চীন সফর করে। এর আগে গত বছর অর্থাৎ 2024 সালের নভেম্বরে দলের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান খান রিপনের নেতৃত্বে চীন সফরে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। অবশ্য আওয়ামী লীগের পতন হওয়ার পর বিএনপি ছাড়াও জামাত ও আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতারাও চীন সফর করেছে। বিশ্লেষকরা বলছেন, এসব সফরে শুধু কৌশলগত আলোচনায় নয়, বরং বিএনপি চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরো দৃঢ় করতে চেয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী হয়েছে। গত 22 জুন চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির মহাসচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যায়। এই সফরে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, কাউন্সিলের সদস্য সহ 10 জন সদস্য। বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা চীনের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী সান উইডং, কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংজং এর সঙ্গে বৈঠক করেন। সফর শেষে শুক্রবার রাতে ঢাকায় ফিরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে বলেছেন, চীন সফরে দেশটির সঙ্গে বিএনপির সম্পর্ক আরো শক্তিশালী হয়েছে। তিনি বলেন, এই সফরটি ছিল রাজনৈতিক।
চীনের আমাদের সফর অত্যন্ত সফল হয়েছে। কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ ও সফল বৈঠক হয়েছে। পার্টি টু পার্টি সম্পর্ক আরো নিবিড় ও শক্তিশালী হয়েছে। শুধু কৌশলগত আলোচনায় নয়, বরং বিএনপি ও চীনের সঙ্গে নিজেদের রাজনৈতিক যোগাযোগ আরো দৃঢ় করার উদ্যোগ হিসেবে দেখছে বিএনপি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য শরৎচন্দ্র রায় বলেন, এখানে আমাদের যে চীনের আগ্রহই বেশি, কারণ বাংলাদেশে চীনের ব্যবসা রয়েছে, সেটা তারা অব্যাহত রাখতে চায়, উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করতে চায়। তিনি বলেন, এই সফরে চীনা কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোর ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যানের সঙ্গে গ্রেট হলে মিটিং হয়েছে। গ্রেট হলে মিটিং সাধারণত হয় রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের সঙ্গে। সুতরাং বুঝতে হবে যে এখানে তারা আমাদের গুরুত্ব কম দেয়নি। দলটি বলছে, চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী। আগামীতে নির্বাচনের মাধ্যমে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা থাকবে। সেটিও চীনের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থনীতি ও ব্যবসায়িক কারণ, গত ১.৫ দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এই সময়ে বাংলাদেশের সঙ্গে চীনের অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিল বেশ ইতিবাচক। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের সঙ্গে চীনের প্রায় $৪২ বিলিয়ন বিনিয়োগ রয়েছে, যে কারণে চীন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। বাংলাদেশের চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক শাহাবুল হক বলেন, চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান কৌশলগত অর্থনৈতিক অংশীদার, যে কারণে তারা বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে আলোচনা করছে, সেটা মূলত ইকোনমিক ডিপ্লোম্যাসি। বিশ্লেষকরা মনে করেছেন, অর্থনৈতিক ও ব্যবসায়িক কারণে শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছে দলটি। সে কারণে বিএনপিকেও বেশি গুরুত্ব দিচ্ছে চীন। চীনে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন, অর্থনৈতিক বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই সফরে বিএনপির সঙ্গে আলোচনার মাধ্যমে আসলে চীন কি চায় সেটাও বিএনপির কানে দিয়ে রাখছে। অন্যদিকে বাংলাদেশে চীনের যে বিনিয়োগ আছে, সেগুলো নিয়ে আলোচনা করে রেখেছে ভবিষ্যতের নিশ্চয়তার জন্য। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে যেন এদেশের তাদের বিনিয়োগ ও ব্যবসা বাণিজ্যে কোনো ধরনের সংকট না থাকে, সে কারণটিকে বেশি প্রাধান্য দিচ্ছে চীন। এটি অবশ্য বিএনপিও মানছে, কেননা এই সফরে বিএনপির প্রতিনিধি দল যখন চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিভিন্ন বৈঠক করেছে, সেখানে এইসব বিষয়ে নানা আলোচনা হয়েছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য শরৎচন্দ্র রায় বলেছেন, আমরা তাদের এটাও বলেছি যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না, যে কারণে আমরা তাদের অর্থনৈতিক সহায়তা পুনর্বিবেচনার কথাও বলেছি। আমরা মনে করি চীন ও বিষয়গুলোকে ইতিবাচকভাবে নিয়েছে। ভূ রাজনৈতিক কারণ, সম্প্রতি বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে চীনের পররাষ্ট্র সচিব পর্যায়ের একটি ত্রিপক্ষীয় বৈঠকে ৩ দেশের সমন্বয়ে একটি সম্ভাব্য জোট গঠনের উদ্যোগ দেখা গেছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এই উদ্যোগের পেছনে ভারতকে একটা বার্তা দেওয়ার চেষ্টা থাকতে পারে। এমন এক উদ্যোগের মধ্যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে চীন। বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে বাংলাদেশের একটা অত্যন্ত সুসম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর চীন এই সুযোগটিকে কৌশলে কাজে লাগাতে চাচ্ছে। অধ্যাপক শাহাবুল হক বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের বৈরিতা চলছে, চীনের জন্য সেটাকে একটি সুযোগও বটে। কেননা এমন পরিস্থিতিতে বাংলাদেশ কিংবা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখলে সেটি ভারতের জন্য চাপেরও একটি কারণ, যে কারণে বিএনপি ও বাংলাদেশের সামগ্রিক রাজনীতির জন্য চীন বাংলাদেশ সম্পর্ককে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। যদিও এই প্রশ্নে কিছুটা ভিন্ন মত রয়েছে সাবেক কূটনৈতিক মুন্সি ফয়েজ আহমেদের। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের ও বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক তুলনা করার মতো না। ভারতের সঙ্গে সম্পর্কে যে সব জিনিস গুরুত্ব পায়, চীনের সঙ্গে সেই সব জিনিস গুরুত্ব পাবে না। সুতরাং এটা দিয়ে আর একটা পুষিয়ে নেওয়া যায় না। কারণ হিসেবে ভৌগোলিক অবস্থানের কথা উল্লেখ করে মুন্সি ফয়েজ আহমেদ বলেছেন, সম্পর্ক স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে হবে। ভারতের সঙ্গে চীনের কাছ থেকে অর্থনৈতিক সহযোগিতা মিললেও ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে ভারত গুরুত্বপূর্ণ, কারণ ভৌগোলিক নিরাপত্তা চীন না, সেটি নিশ্চিত করতে আমাদের ভারতকে প্রয়োজন হবে। বিশ্লেষকরা মনে করেছেন, বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে চীন শুধু বিএনপি নয়, অন্যান্য দলগুলোর সঙ্গে যে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে, তা মূলত নিজেদের স্বার্থে বেশি। আসিফ মাহমুদের অস্ত্রের লাইসেন্স নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অনেকে বলেছেন তিনি উপদেষ্টা আসিফ মাহমুদ একে 47 লাইসেন্স পেয়েছেন। এটা একে 47 নয়, এটা তারই একটি হাতিয়ার। তার একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল, সেটি ভুলে রয়ে গিয়েছিল বিমানবন্দরে। স্থানীয় সরকার উপদেষ্টার ম্যাগাজিন পাওয়া ও তার অস্ত্রের লাইসেন্স আছে কিনা সেই ইস্যুতে তিনি বলেন, একটি পিস্তলের খালি একটি ম্যাগাজিন ছিল, সেটি
ভুলে রয়ে গিয়েছিল। এটা আসলে ভুলেই হয়েছে। অনেক সময় এমন হয় যে আপনি একটা চশমা নিয়ে যাবেন কিন্তু চশমা না নিয়ে মোবাইল নিয়ে রওনা হয়ে গেছেন। এটা জাস্ট একটা ভুল। উনি যদি আগে জানতে পারতেন তাহলে কোনো অবস্থাতেই এটা নিতেন না। বৈধ লাইসেন্স পেতে বয়স ৩০ বছর হওয়া লাগে, কিন্তু উপদেষ্টা আসিফ মাহমুদের বয়স ৩০ হয়নি। তাহলে উনি এটা কিভাবে পেলেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যেহেতু ওই আইনটা দেখিনি সেহেতু এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। এয়ারপোর্টে ২ দফা স্ক্যানিং করার পরেও এটা ধরা পড়েনি, তৃতীয় দফায় গিয়ে এটি ধরা পড়েছে। এক্ষেত্রে এয়ারপোর্টের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে কি বলবেন? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ধরেন আমার ভাই একজন নেতা, উনি যখন ঢোকে তখন অন্যদের থেকে একটু প্রিভিলেজ পাই। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।